বেশ তো, সে ব্যবস্থাও হবে বলি মোহনবাবু বললেন। তুমি আগে কখনো জাল টানা দিয়ে মাছ ধরা দেখেছো? সঞ্জয় না বলে বলল, সুযোগ হয়নি, তবে দেখার ইচ্ছে আছে। তাহলে কাল খুব ভোরে ঘোষপাড়ার পুকুরে জাল পড়বে, তুমি আমার সঙ্গে যেও, তোমার ইচ্ছে পূরণ হয়ে যাবে। ঘাড় নেড়ে বেশ খুশি হয়ে সঞ্জয় বলল, বাহ, তাহলে তো দারুণ হবে। কুহেলি দরজার সামনে এসে বলল, বাবা, তুমি কি চা খাবে? মোহনবাবু না বলতেই কুহেলি চলে যাওয়া দেখে সঞ্জয়ের আর্যর ফোনের কথাটা মনে পড়ল এবং প্রায় সঙ্গে সঙ্গেই মোহনবাবুকে বলল, ভাইয়ের সাথে কথা হয়েছে, আমি যে ট্রেনটায় আজ এসেছিলাম ও আগামীকাল সেই 8:22 হাসনাবাদ লোকালটাই ধরবে। বসিরহাটে প্রায় 10:10 নাগাদ ঢুকে যাবে। আসলে বৈষ্ণবঘাটা পাটুলি থেকে শিয়ালদহ এসে হাসনাবাদের ট্রেন ধরাটা বেশ ঝকমারি, কারণ এই লাইনের ট্রেনগুলো 1 ঘন্টা অন্তর সার্ভিস দেয়। একটা ট্রেতে 4টে বাটি বসিয়ে তাতে মুড়ি মাখা, বেগুনি আর 1 কাপ চা নিয়ে কুহেলি ঘরে ঢুকে টেবিলে রেখে বলল, মা গরম গরম ভেজে দেবে, লাগলে বলো। মোহনবাবু সঞ্জয়কে মুড়ি আর বেগুনি খাওয়ার কথা বলে কুহেলিকে বললেন, তুই অটো মধুকে একটা খবর দিয়ে রাখিস, সঞ্জয়ের ভাই কাল সকাল 10টার ট্রেনে আসবে, তুইও মধুর সাথে গিয়ে ওকে নিয়ে আসিস। সঞ্জয় একটা বেগুনি মুখে নিয়ে বলল, না না, কাউকে যেতে হবে না, আমি ওকে ফোন করে ডিটেলসে বলে দেব, ও নিজেই চলে আসতে পারবে। মোহনবাবু বললেন, তা হয় না বাবা, নতুন জায়গা, তাছাড়া তোমার ভাইও তো ছেলে মানুষ, সে এতটা রাস্তা আসছে আমাদের বাড়িতে আসার জন্য, তাকে সঙ্গে করে না নিয়ে এলে হয়? ও তুমি চিন্তা করো না, এরা গিয়ে তোমার ভাইকে ঠিক নিয়ে আসতে পারবে। সঞ্জয় আর কথা না বাড়িয়ে সামনে রাখা মুড়ির পাত্র থেকে 1 মুঠো মুড়ি তুলে নিয়ে মুখে দিতে দিতে বলল, আপনি কি এখানকারই কোনো স্কুলে পড়াতেন? মোহনবাবু হ্যাঁ বললেন, আমি শিবহাটি স্কুলের অঙ্কের মাস্টার ছিলাম। আমাদের সময় বলে বলতে লাগলেন তার মাস্টার জীবনের উল্লেখযোগ্য কথা। এরই মাঝেই কুহেলি এসে টেবিল পরিষ্কার করে গেছে। একসময় মনোরমা দেবী এসে জানালেন 9:30 বাজে, খাবার দিয়ে দিই। মোহনবাবু বললেন, সে কি 9:30 বেজে গেছে? কথা বলতে বলতে একদমই খেয়াল করিনি। হ্যাঁ, দিয়ে দাও। মনোরমা দেবী সঞ্জয়কে বললেন, বাবা, তুমি ভাত না রুটি খাবে? সঞ্জয় বলল, রুটি। রাতের খাবার খেয়ে সঞ্জয় তার ঘরে এসে দেখে বিছানা পরিপাটি করে করা আছে, শুয়ে পড়লেই হলো। ফোনটা পকেট থেকে বার করে জানালার ধারে দাঁড়িয়ে দূরে অন্ধকারের মধ্যে কিছু সময় তাকিয়ে থেকে শেষে আর্যকে ফোন করল। মোহনবাবুর ডাকে সঞ্জয়ের ঘুম ভাঙল ঠিকই, কিন্তু ঠাওর করতে পারল না কোথায় সে। আবার চোখ বন্ধ করতে যাবে মোহনবাবু সঞ্জয়ের দরজার সামনে দাঁড়িয়ে বললেন, তুমি কি পুকুর ধারে যাবে? এবার সঞ্জয় বুঝতে পেরে ধরপড় করে উঠে বসল, বলল, হ্যাঁ যাব তো, আমি এখনই রেডি হচ্ছি। মোহনবাবু চলে গেলেন। সঞ্জয় বিছানায় বসে এদিক ওদিক তাকিয়ে আড়ামোড়া ভেঙে একটু ধাতস্থ হয়ে বিছানা থেকে নেমে আলোটা জ্বালিয়ে ঘড়ি দেখল 3:50। জানালার ধারে গিয়ে ভালো করে বাইরে তাকিয়ে তার মনে হলো এখনও তো অন্ধকার। আগে কখনো এরকম সময় তার ওঠা না হলেও জাল দিয়ে মাছ ধরার দেখাটা একটা বিরাট পাওনা তার কাছে, যেটা আগে সে কখনো দেখেনি। দেরি না করে ওয়াশরুমে ঢুকে সেখান থেকে বেরিয়ে দ্রুত রেডি হতে লাগলো। মোহনবাবু আর সঞ্জয় গ্রামের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে পুকুরের দিকে এগোতে লাগলেন। ভোর হচ্ছে। পূব আকাশের গোলাপি রূপের ছটা দেখে সঞ্জয় বলে উঠল, বিউটিফুল। সবুজ ধান গাছের ওপর ভোরের শিশিরের ছোঁয়া লেগে আছে। ধান ক্ষেতের ওপর দিয়ে বয়ে চলা ঝিরিঝিরি হাওয়া তৈরি করেছে এক অপার্থিব দৃশ্য।
কোথাও কোনো আওয়াজ নেই, শুধু পাখিদের কলকাকলিতে চারপাশটা মুখরিত। একটা নির্ভেজাল শান্তিময় পরিবেশ। দিনের শুরুটা প্রকৃতি যেন তার সুন্দর ডালা সাজিয়ে রেখেছে। প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো সৌন্দর্য দেখতে দেখতে সঞ্জয় আপন মনে হাসছে আর মনে মনে ভাবছে, জীবনে এই প্রথমবার কোনো পাহাড় বা সমুদ্রে না গিয়েও এত সুন্দর সূর্যোদয় দেখতে পাচ্ছি। শুধু তাই না, এমন সুন্দর পরিবেশও কখনো দেখিনি। চারিদিক তাকিয়ে যেন মনে হচ্ছে দু চোখ ভরে দেখি। সুন্দর পিচ ঢালা রাস্তায় দুই পাশে ধান ছাড়াও সবজিও হয়ে আছে, পটল, ঢেঁড়স, কুমড়ো, এমনকি মাচায় ঝিঙ্গে, লাউ, শশাও ঝুলছে, যেগুলো সঞ্জয় সাধারণত বাজারেই দেখে। সেগুলোই এখানে এই অবস্থায় দেখে তার মনে হচ্ছে ছুটে গিয়ে স্পর্শ করতে। মোহনবাবু ঘাড় ঘুরিয়ে দেখলেন ছেলেটার মুখটা খুশিতে একেবারে ভরে রয়েছে। সঞ্জয়ের এই নিষ্পাপ খুশি ভরা মুখটা দেখে ওনার ভালো লাগলো। ধান ক্ষেত, সবজি ক্ষেত ছেড়ে খানিকটা এগিয়ে এসে বললেন, এসে গেছি, ডান দিকের রাস্তাটায় ঢুকবো। পুকুরটা লম্বায় বেশ বড়ই। 8 জন মাছ ধরার লোক পুকুরের এ মাথা থেকে ও মাথা জাল টানতে টানতে নিয়ে আসছে, আর একজন ডুব দিয়ে জলের তলায় যাচ্ছে, আবার উঠে আসছে। এই করতে করতে পুকুরের ধারে যখন জাল এসে গেল, তখন জালের ভেতরে মাছ কই ফোটার মতো লাফাচ্ছে দেখে সঞ্জয় খুশিতে হাসতে হাসতে বলল, অপূর্ব, অসাধারণ। সঞ্জয়ের ছেলে মানুষের মতো উচ্ছ্বাস দেখে মোহনবাবু না হেসে পারলেন না। জাল ভর্তি মাছ পুকুরের পাড়ে তুলে ছাঁটাই বাছাই করে যখন বড় বড় হাঁড়িতে রাখছে, তখন সঞ্জয় তার ফোনটা বার করে কয়েকটা ছবি নিয়ে মোহনবাবুকে বলল, এত মাছ! আসলে আমি কখনো এইভাবে মাছ ধরা দেখিনি, দারুণ। আচ্ছা, এত বড় হাঁড়িতে ওই মাছগুলোকে রাখছে, ওগুলোর কি হবে? আজকাল প্রায় সব বাজারেই তুমি দেখতে পাবে এই রকম হাঁড়িতে করেই জ্যান্ত মাছ বিক্রি হচ্ছে। আসলে মাছওয়ালারাই সরাসরি আমাদের মতো পুকুরওয়ালাদের কাছ থেকে কিনে নিয়ে বাজারে চলে যায়। এতে যারা জ্যান্ত মাছ খেতে ভালোবাসেন তারা সেটা পেয়েও যাচ্ছেন বলে বললেন। তুমি একটু দাঁড়াও, আমি ওদের সঙ্গে কাজ মিটিয়ে নিই। মোহনবাবু মাছওয়ালাদের সাথে কথা বলতে লাগলেন। মনোরমা দেবী কুহেলিকে তাড়া দিচ্ছেন, তুই যা, আর দেরি করিস না। যাবার সময় একটা মাছের ব্যাগ নিয়ে যাস। তোর বাবা আর সঞ্জয় এখনও বোধহয় পুকুর ধারে দাঁড়িয়ে আছে। গজগজ করতে করতে কুহেলি বলল, যাচ্ছি, তবে তুমি বাবাকে বলে দিও ওই আর্যকে আমি আনতে যেতে স্টেশনে পারবো না। উনি এসে ফাইনাল কথা বলবেন। কেন, আমার দিদি কি হেলা ফেলা? যিনি আছেন তিনি সেকেন্ড ওপিনিয়ন চেয়ে বসলেন। কেন, এ কি কেবিসি খেলা হচ্ছে? আমার একদম পছন্দ হয়নি বলে গজগজ করতে করতে একটা ব্যাগ নিয়ে সে স্কুটিতে স্টার্ট দিল। সঞ্জয় এক জায়গায় দাঁড়িয়ে না থেকে পুকুরের চারপাশটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। আম, কাঁঠাল, নারকেল গাছ দিয়ে ঘেরা পুকুরটা বেশ সুন্দর। ঘুরতে ঘুরতে মোহনবাবু যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে এসে দেখল একটা বড় ইলেকট্রনিক্স ওয়েট মেশিনে মাছগুলো ওজন হচ্ছে। সঞ্জয় বুঝতে পারল যে পুকুর ধার থেকেই মাছ সরাসরি বিক্রি হয়ে যাচ্ছে। সে মোবাইল ফোনটা বার করেই ছবি তুলবে বলে পজিশন ঠিক করতে লাগলো। একটা নারকেল গাছের শেকড়ের উপর উঠে একটু উঁচু থেকে কয়েকটা ছবি তুলে নেমে আসতে গিয়ে দেখল কুহেলি এসে তার বাবার পাশে দাঁড়াতেই যারা মাছ ধরছিল তাদের মধ্যে থেকে একজনকে ডেকে মোহনবাবু বললেন, আসো, ঘোষবাবুর মাছটা আর বাড়ির মাছটা পুকুর ব্যাগে দিয়ে দে। আসো নামক ছেলেটি তখন পুকুর থেকে তোলা কঞ্চির পাড়াগুলো আবার পুকুরে ফেলছিল। সে মোহনবাবুর পুকুরগুলো দেখাশোনা করা, খেতে সার দেওয়া, ফসল বাজারজাত করা সবই করে। মোহনবাবুর ডাক শুনেই আশু বলল, আসছি মাস্টার মশাই।
সঞ্জয় দেখল এই লোকটাই তো তখন জাল টানা যখন হচ্ছিল ও শুধু ডুব দিচ্ছিল আর উঠছিল। আশু হাঁড়ি থেকে দুটো বড় মাছ ছোট দিদিমণির ব্যাগে দিয়ে দিল। মোহনবাবু আবার বললেন, কুহু, তুই ঘোষবাবুর বাড়িতে একটা মাছ দিয়ে ওনার সঙ্গে কথা বলে বাড়ি চলে যাস। ও হ্যাঁ, যাওয়ার পথে অটো মধু যদি বাড়ি থাকে কথা বলে নিস। ঠিক আছে, তুই যা। আশু, তুই একটা মাছ নিয়ে নে। মোহনবাবুর দিকে ফিরে আশু বলল, মাস্টারমশাই, আমার বাড়িতে আজ কেউ নেই। মোহনবাবু বললেন, ও তাহলে তুই আমাদের ওখানেই খেয়ে নিস। আর শোন, এখানকার সব গুছিয়ে সবজি ক্ষেতটা ভালো করে দেখে কটা শশা নিয়ে বাড়ি চলে আসিস। মোহনবাবু মাছের হিসাব করে টাকা নিয়ে মাছের হাঁড়ির দিকে তাকিয়ে থাকা সঞ্জয়কে বললেন, চলো বাড়ির দিকে যাওয়া যাক। বসিরহাট স্টেশনে নেমে আর্য তার ব্যাগটা কাঁধে নিয়ে এদিক ওদিক তাকিয়ে দেখে প্ল্যাটফর্মটার এ মাথা ও মাথা মানুষে গিজগিজ করছে। সে ভেবে পেল না কোন দিকে যাবে, কারণ ট্রেন থেকে নামা প্যাসেঞ্জাররা দুদিকেই চলেছে, এক ওভারব্রিজের দিকে আর এক লাইন ক্রস করে রাস্তার দিকে। সে কোন দিকে যাবে কনফিউজ হয়ে শেষে ওভারব্রিজের ওপর উঠল। দাদা ফোন করে বলেছিল মোহনলাল বাবু স্টেশনে লোক পাঠাবেন আমাকে নিয়ে যেতে, কিন্তু এই ভিড়ের মধ্যে তাকে খুঁজে পাবো কি করে? তার থেকে বরং টিকিট কাউন্টারের বাইরে এক্সিট এন্ট্রান্সের গেটের সামনে দাঁড়াই। কুহেলি শিব মন্দিরের সামনে মধুদার অটোটা নিয়ে অপেক্ষা করছিল। ভিড়ের চাপ কমতেই সে দেখল পিঠে একটা ব্যাগ, লম্বায় 6 ফুটেরও বেশি হবে দেখতে, সুন্দর হ্যান্ডসাম চেহারার একটা ছেলে স্টেশন বিল্ডিংয়ের বাইরে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে। দেখে মনে হচ্ছে কারোর জন্য অপেক্ষা করছে। কুহেলি মোটামুটি আন্দাজ করে এগিয়ে এসে জিজ্ঞাসা করল, আপনি কি আর্য? আর্য একটু অবাক হয়ে তার সামনে দাঁড়িয়ে থাকা তরুণী সুন্দরীর দিকে তাকিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, হ্যাঁ, কিন্তু আপনি কে? কুহেলি শিওর হয়ে বাবার বলা ছেলে মানুষের সুপুরুষ চেহারা দেখে কাল থেকে পুষে রাখা রাগটা আরও যেন বেড়ে গেল। সে আর্যকে বেশ ঝাঁঝালো স্বরে বলল, সঞ্জয়বাবুর কোনো নিজস্ব মতামত নেই? উনি বলতে পারতেন না ওনার পছন্দ হয়েছে কি না হয়েছে? সেকেন্ড ওপিনিয়নের জন্য আবার আপনার মতো একজন ছেলে মানুষকে ডাকার কি দরকার ছিল? তাছাড়া আপনি তো ওনার থেকে ছোট ভাই, আপনার কথাই বা কেন ফাইনাল হবে? আর্য কনফিউজড হয়ে বলল, ছেলে মানুষ মানে? তাছাড়া আমার দাদা যাকে দেখতে এসেছেন তিনি তো আপনি না। আপনি কে? যাকে দেখতে এসেছেন আমি তার ছোট বোন কুহেলি। আর আমার বাবা মনে করেন আপনি তো ছেলে মানুষ, তাই আমাকে পাঠিয়েছেন আপনাকে নিয়ে যেতে। বারবার তাকে ছেলে মানুষ বলাতে আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকজনগুলো তাদের কথা শুনছিল আর দেখছিল বলে আর্য কুহেলিকে একটু চাপা স্বরে বলল, সরি, আপনি কি এখানে দাঁড়িয়ে আমার সাথে ঝগড়া করবেন, না আমাকে আপনাদের বাড়ির দিকে নিয়ে যাবেন? কুহেলি আর্যর দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে বলল, ইচ্ছা করছে তো আপনাকে এখানে ফেলে রেখেই চলে যাই, কিন্তু আপনি সঞ্জয়দার ভাই, তার ওপর বাবার নির্দেশ, তাই বাধ্য হয়ে নিয়ে যেতে হবে। চলুন। আগে আগে গিয়ে কুহেলি শিব মন্দিরের সামনে রাখা অটোর সামনে দাঁড়ালো। আর্য পিছন পিছন এসে অটোর দিকে তাকিয়ে মনে মনে ভাবল, এই অল্প প্যাসেজে বসলেই তার খুব কষ্ট হবে। পিঠের ব্যাগটা সিটের ওপর রেখে পা দুটো অতি কষ্টে ভাঁজ করে কোনো রকমে সে উঠে বসল। অটো চালু হতেই আর্য কুহেলির দিকে ফিরে একটু আসতে বলল, আমার ওপর আপনার এই রাগ দেখানোর কারণটা কি জানতে পারি? কুহেলি অন্যদিকে মুখটা ঘুরিয়ে আছে দেখে আর্য বলল, আসলে ব্যাপারটা আপনারা বুঝতে পারেননি। আমার দাদার আপনার দিদিকে পছন্দ হয়েছে, কিন্তু সে নিজে এ কথা বলতে পারেনি, তাই আমাকে ডেকেছে বলার জন্য। কুহেলি বুঝল সেকেন্ড ওপিনিয়নের রহস্যটা কি। সে এবার আর্যর দিকে মুখটা ঘোরালো। আর্য বলল, আপনাকে কিন্তু আমাকে একটা ফেভার করতে হবে।
আমি যাতে বৌদির সঙ্গে বসে একান্তে কথা বলতে পারি। কুহেলি বলল, কেন? সেটা আপনাকে এখন বলা যাবে না বলে আর্য বাইরের দিকে দেখতে লাগলো। কুহেলি কি ভেবে আর্যর দিকে ঘুরে বলল, ঠিক আছে, আমি বসার ব্যবস্থা করে দিতে পারি, তবে আমাকে সেখানে থাকতে দিতে হবে। আর্য একটু চিন্তা করে কুহেলির দিকে ফিরে হাঁটু দুটো কুহেলির পায়ের দিকে চেপে রেখে বলল, ঠিক আছে, আপনি থাকতে পারেন, তবে আপনাকে আমি এখন যা যা বলছি আপনি বাড়িতে গিয়ে সেগুলো কাউকে বলতে পারবেন না। আর্য তার পায়ের ওপর তার পা দুটো চেপে ধরার জন্য অসভ্য ছেলে মনে করে নিজেকে সরিয়ে নিয়ে তাকে কিছু বুঝতে না দিয়ে মুখটা হাসি হাসি করে বলল, এবার বুঝলাম, ঠিকই তো, তাহলে তো আর সেকেন্ড ওপিনিয়নের কোনো দামই থাকে না। আর্য তার দিকে তাকিয়ে হাসতে দেখে সে ওড়নাটা ঠিক করতে করতে ভাবল, দাদার ভাইয়ের স্বভাবটা মোটেই সুবিধের নয়। ততক্ষণে মধুদার অটো ইচ্ছামতি ব্রিজের ওপর উঠতেই কুহেলি আর্যর দিকে ফিরে বলল, এই হচ্ছে আমাদের ইছামতি নদী। আর্য কুহেলির দিকে থেকে দৃষ্টি ঘুরিয়ে বাইরের দিকে তাকিয়ে বলল, একটু দাঁড়ানো যাবে? মধুদা আস্তে আস্তে অটোটা ব্রিজের বাঁ দিকে ফুটপাতের ধারে দাঁড় করালো। আর্য নিজের হাঁটু দুটোকে চেপে ধরে অটো থেকে নেমে পা দুটো দুবার টান টান করে রেলিং টপকে ফুটপাতের ওপর দাঁড়িয়ে যতদূর দেখা যায় দেখতে লাগলো আর হাঁটু দুটোতে হাত বোলাতে লাগলো। মধুদা ছেলেটাকে দেখে কুহেলিকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে কুহেলি, ছেলেটা কে রে? কুহেলি একটু অবাক হয়েই বলল, কেন গো মধুদা? মাঝ বয়সী মধুদা অবাক হওয়ার মতো করে বলল, সিনেমার হিরোর চাইতেও সুন্দর দেখতে, কি লম্বা রে বাবা, আমার অটোর মধ্যে বসেছিল কি করে? নদীর দিকে তাকিয়ে থাকা আর্যকে অটোতে বসে ভালো করে দেখে কুহেলি। ভাবল, ঠিকই তো, লম্বা লম্বা পা দুটোর জন্যই ওর বসতে অসুবিধা হচ্ছিল বলে হাঁটু দুটো এদিক ওদিক করছিল আর আমার পায়ের দিকে চেপে ধরছিল, আর আমি কি না অন্য ভেবেছি। ছি। কুহেলি অটো থেকে নেমে আর্যর দিকে এগিয়ে গিয়ে বলল, হাঁটুর ব্যথা কমাচ্ছেন না নদী দেখছেন? আর্য নদীর দিকে তাকিয়েই বলল, দুটোই। কুহেলি বলল, আপনার বসতে অসুবিধা হচ্ছে সেটা একবার বলবেন তো? তখন আপনি যে মুডে ছিলেন, আমার অসুবিধার কথা বললে হয়তো বলতেন হেঁটে আসার জন্য। বলেই আর্য বাঁহাতে ব্রিজের রেলিং ধরে সরাসরি কুহেলির দিকে ফিরে বলল, অসুবিধা হলেও আপনার মতো সুন্দরীর পাশে বসে আসতে ভালোই লাগছিল। ধ্যাত, কী যে বলেন, বলে অটোর দিকে ফিরে বলল, আর দেরি করবেন না, চলে আসুন, আমাদের দেরি দেখে বাবা হয়তো চিন্তা করছেন। আর্য আবার রেলিং টপকে অটো এসে বসল। মধুদার অটোটা যখন মোহনবাবুর বাড়ির গেটের সামনে এসে দাঁড়ালো, কুহেলি দেখল বাবা দাঁড়িয়ে আছেন। সে অটো থেকে নেমে আস্তে আস্তে বাড়ির মধ্যে চলে গেল। আর্য নেমে ব্যাগটা নেওয়ার সময় শুনতে পেল সামনে দাঁড়িয়ে থাকা বয়স্ক মানুষটা মধুদাকে বলছেন, মধু, তুমি কিন্তু চা জল খাবার খেয়ে যাবে। মধুদা বলল, ঠিক আছে মাস্টারমশাই। আর্য বুঝতে পারল সামনে মোহনলাল বাবু দাঁড়িয়ে আছেন। সে এগিয়ে এসে মোহনবাবুর পায়ে হাত দিয়ে প্রণাম করতেই উনি বললেন, ঠিক আছে বাবা, ঠিক আছে, ভেতরে চলো, রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? ক্রমশ কী হয় দেখুন পরের পর্বে। আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।